আমাদের ফিগার অফ স্পিচের এই জার্নিতে আজকে এমন একটা টপিক আমরা ক্লিয়ার করব যেটা বিসিএস, পিএসসি রিক্রুটমেন্ট বা যেকোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বারবার ঘুরে ফিরে আসছে। আজকের টপিকটা হচ্ছে আনাফোরা। জিনিসটা কি ভাই? একদম সহজ ভাষায় মাথায় সেট করে নেন, যখন পরপর কয়েকটা ক্লজ, সেন্টেন্স বা পোমের ভার্সের ঠিক শুরুতে একই শব্দ বা শব্দগুচ্ছ বারবার রিপিট করবে, তখন সেটাকে আমরা বলবো অ্যানাফোরা। এই ছোট ফর্মুলাটা মাথায় রাখতে পারেন যে রিপিটেড ওয়ার্ড ওর ফ্রেজ আসবে বিগিনিং অফ সাকসেসিভ ক্লজেসে, সেটা হবে অ্যানাফোরা। এই দুটো ডেফিনেশন দেওয়া আছে, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আপনারা পড়ে নিতে পারেন। এখন আপনাদের মাথায় হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাই এটা কেন করা হয়। কবি বা রাইটাররা যখন তাদের কথায় এক্সট্রা জোর দিতে চান, একটা রিদম বা ছন্দ তৈরি করতে চান, কিংবা মনের গভীর যে আবেগটা সেটা আপনাদের সামনে ফুটিয়ে তুলতে চান, তখনই ওনারা এই টেকনিকটা ব্যবহার করে থাকেন। চলুন এবার দেখে নেই কিভাবে পরীক্ষার প্রশ্নে ১ সেকেন্ডে এটা আইডেন্টিফাই করবেন যে এটা আনাফোরা। আপনাকে জাস্ট ৩ টা গোল্ডেন রুলস মাথায় রাখতে হবে। আপনার চোখ সরাসরি চলে যাবে পরবর্তী লাইনের বা ক্লজের একদম শুরুতে। এবং আপনি চেক করবেন যে ১ম শব্দ বা শব্দগুচ্ছটা মিলে যাচ্ছে কিনা। যদি মিলে যায়, তাহলে বুঝে নেবেন এমফাসিস, রিদম বা পার্সুয়েশন ক্রিয়েট করতে এখানে আনাফোরা ব্যবহার করা হয়েছে। কয়েকটা রিয়েল লাইফ উদাহরণ দিচ্ছি, যেগুলো দেখলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এভরি ডে, এভরি নাইট, এভরি মোমেন্ট আই থিংক অফ ইউ। এভরি শব্দটা বারবার ক্লজের শুরুতে এসে আপনার ভালোবাসার গভীরতা বা ভালোবাসার জোর প্রকাশ করছে। এটাই হচ্ছে আনাফোরা এবং আনাফোরার উদ্দেশ্য। এই ওয়ার্ল্ড ফেমাস পলিটিক্যাল এক্সাম্পলটা খেয়াল করতে পারেন। এটা উইনস্টন চার্চিল তার ভাষণে বলেছিলেন। এটা খুব বিখ্যাত ভাষণ। "We shall fight on the beaches, we shall fight on the landing grounds, we shall fight in the fields." এই যে দেখেন, এই ভাষণে এই সেন্টেন্সটাতে তিনি "we shall fight" এই ক্লজটা রিপিটেশন করে তিনি কি করেছেন? ব্রিটিশদের মনে যুদ্ধের একটা অদম্য একটা প্রেরণা, একটা আবেগ তৈরি করতে পেরেছিলেন। এটাই হচ্ছে অ্যানাফোরার পাওয়ার। এবার আসুন কিছু লিটারেরি এক্সাম্পল দেখে নিই, যেগুলো সরাসরি পরীক্ষায় চলে আসে। আমরা ব্যাকগ্রাউন্ড স্টোরি দিয়ে মাথায় রাখবো, লেকচারটা বোরিং করব না। ১ম এক্সাম্পলটা দেখেন, উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক কিং জন থেকে নেওয়া হয়েছে। তিনি বলছেন, "ম্যাড ওয়ার্ল্ড, ম্যাড কিংস, ম্যাড কম্পোজিশন।" এর অর্থ হচ্ছে পাগল পৃথিবী, উন্মাদ রাজা, তাদের অদ্ভুত সব চুক্তি। তো এখানে নাটকের একটা চরিত্র ছিল, একটু ব্যাকগ্রাউন্ডটা বলি আপনাদের রিলেট করতে ইজি হবে। এই কিংজন নাটকে একটা চরিত্র ছিল খুব ইন্টারেস্টিং। তার নাম হচ্ছে ফিলিপ দ্য বাস্টার্ড। রাজাদের ক্ষমতার প্রতি যে লোভ, সেই লোভকে ফুয়েল করতে যেসব অনৈতিক চুক্তি, এগুলো দেখে চরম বিরক্ত হয়ে তিনি এই উক্তিটা করেছিলেন। এবং খেয়াল করুন, প্রত্যেকটা ফ্রেজের শুরুতে কি আছে? আছে ম্যাড, ম্যাড, ম্যাড। এই যে রিপিটেশন, সেটাই হচ্ছে আমাদের আনাফোরা। এরপরে এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট। আমি 3 স্টার দিচ্ছি। আপনারা মন চাইলে আরো কয়েকটা স্টার দিয়ে রাখতে পারেন। টুমোরো অ্যান্ড টুমোরো অ্যান্ড টুমোরো এর অর্থটা করলে দাঁড়ায় এরকম যে আগামীকাল এবং আগামীকাল এবং আগামীকাল। এই শেক্সপিয়ার বুঝিয়েছেন যে জীবনটা আসলে কতটা অর্থহীন। এবং প্রতিদিনই একটা একঘেয়েমি নিয়ে সময় পার হয়ে যাচ্ছে। তো এখানে এই টুমোরো, টুমোরো, টুমোরো রিপিটেশন করেছে। সুতরাং এটাও অ্যানাফোরার উদাহরণ। এবার যে উদাহরণটা দেখতে পাচ্ছেন, এটা ইউনিভার্সিটি, পিএসসি প্রশ্ন যারা সেট করেন তাদের খুব ফেভারিট কোয়েশ্চেন। স্যামুয়েল টেইলর কোলেরিজের দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার থেকে লাইনটা নেওয়া হয়েছে, ওয়াটার, ওয়াটার এভরিহোয়ার। কবিতার ব্যাকগ্রাউন্ডটা একটু মনে করিয়ে দিই। জাহাজের নাবিকরা যখন সমুদ্রের মাঝে আটকে পড়েছিলেন, চারদিকে শুধু থই থই করছে পানি আর পানি। আপনি তৃষ্ণার্ত, কিন্তু আপনার তৃষ্ণা মেটানোর মতো পানি আপনি খুঁজে পাচ্ছেন না। এই যে তীব্র হাহাকার, সেটা বোঝাতে কবি এই লাইনের শুরুতে এই ওয়াটার, ওয়াটার রিপিটেশন করেছেন। এখানে খুব জরুরি একটা কনফিউশন ক্লিয়ার করি, যা অন্য কোথাও আপনাকে হয়তো বলবে না। অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যান যে ভাই একই শব্দ তো বারবার পাশাপাশি বসছে, তাহলে এটা কি অন্য কিছু হতে পারে? হ্যাঁ, এটাকে ইংলিশে বলা হয় এপিজিওএক্সিস। আই বাটনে ক্লাসটা দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আপনারা মনে রাখবেন যে একটা লাইনে বা একটা সেন্টেন্সে কিন্তু একাধিক ফিগার অফ স্পিচ থাকতেই পারে। তো পরীক্ষার অপশনে যদি আনাফোরা থাকে, তবে শুরুতে বসার কারণে এটাই হবে আমাদের ডমিনেন্ট এবং কারেক্ট আনসার। সো প্যানিকড হওয়ার কিছু নেই। এবার একই কবিতার আরেকটা লাইন খেয়াল করুন, অ্যালোন, অ্যালোন, অল অ্যালোন। এর অর্থ হলে দাঁড়াবে একা, একাকী, সম্পূর্ণ একাকী। যখন ওই বৃদ্ধ নাবিকের সব সফরসঙ্গী মারা গেল এবং সে বিশাল একটা সমুদ্রে বেঁচে আছে একা, অভিশপ্ত একটা জীবন।
তখনকার সেই যে চরম নিঃসঙ্গতা সেটা বোঝাতে লাইনের শুরুতে অ্যালোন, অ্যালোন রিপিটেশনটা করা হয়েছে। এটাও কিন্তু কোলেরিজের খুব চমৎকার একটা অ্যানাফোরার ব্যবহার। এরপর টি.এস. এলিয়টের অ্যাশ ওয়েডনেসডে থেকে একটা বিখ্যাত লাইন, "বিকজ আই ডো নট হোপ টু টার্ন এগেইন, বিকজ আই ডো নট হোপ।" এর অর্থ করলে দাঁড়ায় যে যেহেতু আমি আবার ফিরে আসার আশা করি না, যেহেতু আমি আশা করি না। এখানে কবি তার আধ্যাত্মিক যে একটা রূপান্তর হয়েছিল এবং ওই পার্থিব জীবনের ভেতর আর ফিরে না আসার যে মানসিকতা সেটার উপর জোর দিতে গিয়ে পুরো ফ্রেজটাই লাইনের শুরুতে রিপিট করেছেন, "আই ডু নট হোপ, বিকজ আই ডু নট।" এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে আনাফোরা কিন্তু আমরা শুরুতেই বলেছিলাম যে ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজে হতে পারে, অর্থাৎ ওয়ার্ডও হতে পারে এবং একটা শব্দগুচ্ছও হতে পারে। এইবার আসেন ওই জায়গাটাতে যেখানে স্টুডেন্ট আমরা কনফিউজড হয়ে যাই। এই আনাফোরার একটা খালাতো ভাই আছে, সেটা হচ্ছে এপিস্ট্রফি। এই এপিস্ট্রফি নিয়েও একটা ডিটেইল ক্লাস আই বাটনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এই টেবিলটা খুব ভালোভাবে খেয়াল করুন। দেখুন বাম পাশে আছে আমাদের আজকের হিরো আনাফোরা এবং ডান পাশে আছে এপিস্ট্রফি। আনাফোরার কাজটা কি? আনাফোরার কাজটা হচ্ছে রিপিটেশন হবে, আর এপিস্ট্রফিতে রিপিটেশন হবে কিন্তু সেটা, যেমন এই উদাহরণটা দেখতে পারেন যে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, খুব বিখ্যাত একটা উক্তি না? আর আনাফোরার ক্ষেত্রে এক্সাম্পল দেখতে পারেন উই শ্যাল ফাইট, যেটা আমরা উইনস্টন চার্চিলের ভাষণ থেকে আজকে পড়েছি। তাহলে মোটা দাগে রিপিটেশন যদি শুরুতে হয় সেটা হবে আনাফোরা এবং যদি শেষে হয় সেটা হবে এপিস্ট্রফি। এবার বলতে পারেন যে ভাই, যদি পরীক্ষার হলে টেনশনে ভুলে যাই তাহলে তো এই বোঝাটা কাজে আসবে না। তো আপনাদের জন্য আরো সহজ করে দিচ্ছি। না, মনে রাখবেন এই এ থেকে আসবে এহেড, অর্থাৎ শুরুতে হবে। আর এপিস্ট্রফি এই ই থেকে এন্ডিং আসবে। এবার নিয়ম তো আমরা শিখে নিলাম। আসেন একটু নিজেদের টেস্ট করে নেওয়া যাক কতটুকু শিখতে পেরেছি। টুমোরো অ্যান্ড টুমোরো অ্যান্ড টুমোরো, এই ফিগার অফ স্পিচ, এই লাইনে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? আনাফোরা। এরপর প্রশ্নটা হচ্ছে আনাফোরা ইজ দ্য রিপিটেশন অফ এ ওয়ার্ড এট দ্য এন্ড অফ। না, যদি এন্ড অফ হয় সেটা হবে এপিস্ট্রফি। আর যদি সিমিলার ভাওয়েল সাউন্ড হয়, রিপিটেশন অফ সিমিলার ভাওয়েল সাউন্ডস, তাহলে এটা হবে অ্যাসোনেন্স। আর যদি ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন করে তাহলে কি হবে? এলিটারেশন। আর যদি শুধু কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন করে ওয়ার্ডের যে কোনো জায়গায় মাঝে, শুরুতে, শেষে, তাহলে সেটা হবে কনসোনেন্স। এই ৩ টা ফিগার সম্পর্কে ক্লাস আই বাটনে দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, তারপর বলছে এখানে কোনটা আনাফোরার এক্সাম্পল? এভরি ডে, এভরি নাইট, এভরি আওয়ার। তাহলে এভরি, এভরি, এভরি রিপিট করেছে বিগিনিং এ, তাহলে এটা হচ্ছে আনাফোরা। পরের এক্সাম্পল গুলো একটু দেখি। টাইম ইজ মানি। তো এখানে ২ টা বিষয়ের মধ্যে এক্সপ্লিসিট একটা কম্পারিজন করা হয়েছে ডিরেক্টলি, সুতরাং এটা হবে মেটাফোর। হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। এখানে যেহেতু অ্যাজ এগুলো ব্যবহার করার মাধ্যমে কম্পারিজন করা হয়েছে, সেহেতু এটা সিমিলি। তারপর এটা বলছে পিটার পাইপার পিকড এ প্যাক অফ পিকেলড পেপারস। এখানে যেহেতু ইনিশিয়ালি কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হয়েছে সেহেতু এটা এলিটারেশন। এই সিমিলি, মেটাফোর, এলিটারেশন প্রত্যেকটা ক্লাসই আই বাটনে আসবে একের পর এক, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর প্রশ্ন করছে হুইচ পেয়ার ইজ কারেক্টলি ম্যাচড? অ্যানাফোরা রিপিটেশন এট দ্য এন্ড না, এপিস্ট্রফি রিপিটেশন এট দ্য বিগিনিং, এটাও হয় নাই, অ্যানাফোরা রিপিটেশন এট দ্য বিগিনিং, এটা হচ্ছে কারেক্ট আনসার। তারপরে প্রশ্নটা বলছে হুইচ সেন্টেন্স ইলাস্ট্রেটস অ্যানাফোরা? দ্য মুন স্মাইলড, লাইফ ইজ এ জার্নি, উই উইল উইন, উই উইল ফাইট, উই উইল সাকসিড। তাহলে এই সি অপশন হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে প্রশ্নটা করছে হুইচ ফিগার অফ স্পিচ রিপিটস দ্য সেম ওয়ার্ড এট দ্য বিগিনিং অফ সাকসেসিভ লাইনস? আনাফোরা। ইংলিশ লিটারেচারে যত ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহৃত হয় প্রত্যেকটা নিয়ে আমাদের এই প্লেলিস্ট। এই প্লেলিস্টে সম্পূর্ণ যদি দেখে শেষ করতে পারেন, আশা করি পরীক্ষার হলে কোনো ফিগার অফ স্পিচ বা ডিভাইস নিয়ে আপনাদের কনফিউজড হতে হবে না। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে।